আয়নার দিকে তাকিয়ে মুহিব চমকে উঠল। সত্যি তাই, আয়নার দিকে তাকিয়ে মুহিব চমকে উঠল। কাকে দেখা যাচ্ছে আয়নায়? এটা কি তার নিজেরই ছায়া, নাকি একচোখা দৈত্য সাইক্লপ? যাকে দেখা যাচ্ছে তার বা চোখ বন্ধ হয়ে আছে, খুব চেষ্টা করলে চোখের সাদা অংশ দেখা যায়, কালো মণি দেখা যায় না। গালের হনু উঁচু হয়ে আছে, থুতনির কাছে খোঁচা খোঁচা দাড়ি। গালের হনু তো আগে উঁচু ছিল না, বেছে বেছে আজই উঁচু হয়ে গেল। সারা মুখ কেমন চিমসে ভাব চলে এসেছে। রাতে না ঘুমুলে এরকম হয়, কিন্তু গত রাতে তার ঘুম ভালোই হয়েছে। ঘুমের মধ্যে সে ইন্টারেস্টিং একটা স্বপ্নও দেখেছে। স্বপ্নটা এখন মনে পড়ছে না, দুপুরের দিকে মনে পড়বে। মুহিবের স্বপ্ন মনে পড়ে দুপুরের পরে। এই চেহারা দুরস্ত করা যাবে কিভাবে? শেভ করে থুতনির দাড়ি ফেলে দেওয়া যাবে, ক্রিম ঘষে মুখের চিমসে ভাব হয়তো কিছুটা কাটান দেওয়া যাবে, কিন্তু বা চোখের গতি কি হবে? এই চোখ নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়া যায়, কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া যায় না। আজ সকাল 11টায় না এরনস নামের একটা কোম্পানির সঙ্গে তার ইন্টারভিউ। তার দ্বিতীয় দফায় ডেকেছে। দ্বিতীয়বার যখন ডাকছে তখন নিশ্চয়ই কোনো ঘটনা আছে। চোখের এই অবস্থা দেখলে কি ইন্টারভিউ বোর্ডের কর্তারা সেই বিশেষ ঘটনাটা ঘটাবেন? এখন বাজছে 8টা, হাতে আরো 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টায় চোখের কোনো গতি করা যাবে কি? জল চিকিৎসা শুরু করলে কেমন হয়? যে কোনো রোগের প্রথম চিকিৎসা হলো জল চিকিৎসা। কিছু কিছু রোগের শুধু যে প্রথম চিকিৎসা তা না, শেষ চিকিৎসার কথাগুলো মুহিবের বড় চাচা তৌফিকুর রহমান সাহেবের। পেনশন নিয়ে 5 বছর ধরে তিনি বাড়িতে বসে আছেন, অবসর কাটাচ্ছেন নানাবিধ চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা করে। ওনার কর্মকাণ্ড পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে ভালো হতো, তা নেই। তিনি বাড়িতে কিছু ভেষজ ওষুধও বানাতে শুরু করেছেন। তাঁর প্রথম প্রচেষ্টা অলিভ লিভ এক্সট্রাক্ট। হামানদিস্তায় জলপাই গাছের কচি পাতা পেশা হচ্ছে, তার সঙ্গে আগার আগার মিশিয়ে ডালের বড়ির মতো বড়ি বানিয়ে রোদে শুকোনো হচ্ছে। শুকানোর পর এই ঘোর কৃষ্ণবর্ণ বস্তুটাকে দেখাচ্ছে ছাগলের লাদির মতো। এই ছাগলের লাদি দৈনিক একটা করে খেলে নবযৌবন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, আর্থারাইটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিছুই থাকবে না। ছাগলের লাদি শরীরের সমস্ত দূষিত পদার্থ ব্লোটিং পেপারের মতো শুষে নিয়ে যাবে। শরীরে চলে আসবে কমনীয় কান্তি। মুহিব গত 4 দিনে 4টে ট্যাবলেট খেয়েছে। আজ যদি খায় তাহলে শরীরের 5ম ডোজ পড়বে। চোখে প্রবল বেগে পানি ঝাপটা দিতে দিতে তার মনে হলো কোনো কারণ ছাড়াই এই যে তার চোখ ফুলে গেল, চেহারায় চিমসে ভাব চলে এসেছে। এইসব ছাগলের লাদির সাইড এফেক্ট না তো? যে ওষুধে নবযৌবন নিয়ে আসবে তার কিছু সাইড এফেক্ট তো থাকারই কথা। নবযৌবন নিয়ে আসবে ঠিকই, সঙ্গে সঙ্গে নবযৌবনপ্রাপ্ত মানুষটার একটা চোখ বসিয়ে দিয়ে যাবে। দরজায় টোকা পড়ছে। মুহিবের ষষ্ঠ ইন্দ্র বলছে যে দরজায় টোকা দিচ্ছে সে কোনো একটা কাজ নিয়ে এসেছে। কাজ ছাড়া ভোরবেলায় কেউ বেকার যুবকের কাছে আসে না। হয়তো সকালের নাস্তার ময়দা নেই, মোড়ের দোকান থেকে ময়দা আনতে হবে, কিংবা চিঠি নিয়ে এক্ষুনি কারোর বাসায় যেতে হবে। সেই লোক অফিসে চলে যাবার আগেই তাকে ধরতে হবে। যিনি দরজা ধাক্কাচ্ছিলেন তিনি এখন গলায় জানান দিলেন, বিরক্ত গলা, মুহিব, মুহিব। মুহিবের বড় ভাবি ইয়াসমিনের গলা। এই মহিলা অনেক পরিশ্রম করে তার লাই শাস্তি বিরক্তি নিয়ে এসেছেন। স্বাভাবিক গল্পগুজবের সময়ও তার গলায় রাজ্যের বিরক্তি ঝরে পড়ে। ভুরু কুঁচকে থাকে, চোখ সরু হয়ে যায়। মুহিব পানির কল বন্ধ করলো। জল চিকিৎসার এইখানেই ইতি। এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, ব্যাপার কি? বাথরুমে ছিলাম ভাবি, শুনতে পাইনি।
তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে? মহিব হাসি মুখে বলল, আমার জরুরি কাজ থাকবে কি জন্যে? ইয়াসমিন তীক্ষ্ণ গলায় বলল, প্রশ্নের জবাবে প্রশ্ন দেবে না। কাজ আছে কিনা সেটা বলো। কাজ নেই। মাঝারি সাইজের দুটো ডিমওয়ালা ইলিশ মাছ এনে দিয়ে যাবে। পদ্মার ইলিশ আনবে। বার্মিজ ইলিশ পাওয়া যায়, ভুলেও বার্মিজটা আনবে না। বার্মিজ ইলিশ পদ্মার ইলিশ চিনব কীভাবে? মাছওয়ালাকে জিজ্ঞেস করবে। পদ্মার ইলিশ গোলগাল হয়, বার্মিজটা হয় লম্বা টাইপের, মুখ বোচা। আধা কেজি সরিষা আনবে, পুরনো সরিষা আনবে না, পুরনোটা তিতো হয়। আধা কেজি নতুন রাই সরিষা, কাগজি লেবু, কাঁচা মরিচ, 200 গ্রাম জিরা। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। মনে থাকবে না, ভুলে যাবে, কাগজে লিখে নাও। ভাবি, মনে থাকবে, আমার স্মৃতিশক্তি ভালো। কি কি আনতে হবে বলো তো শুনি। দুটো পদ্মার ইলিশ, আধা কেজি নতুন রাই সরিষা, কাগজি লেবু, কাঁচা মরিচ, 200 গ্রাম জিরা। হয়েছে না? 10-এ 10 পেয়েছি কি না বলো। তুমি আসল ব্যাপারটাই ভুলে গেছো, ডিমওয়ালা ইলিশ। তোমার ভালো ইলিশ মাছ খাবে না, ইলিশ মাছের ডিমের ঝোল খাবে। 1000 টাকা রাখো, যা বাঁচে ফেরত দেবে। অবশ্যই ফেরত দেব। তোমার ভাইয়ের এক মহিলা কলিগ আছেন, লায়লা নাম। ওনার মনে হয় কোনো কাজকর্ম নাই, প্রতিদিন একটা রান্নার রেসিপি বলেন, তোমার ভাই সেটা মাথায় করে বাসায় নিয়ে আসে। মহিব গলা নামিয়ে বলল, প্রেম টেম হয়ে যায়নি তো ভাবি? আমার সঙ্গে রসিকতা করবে না, আমার রসিকতা ভালো লাগে না। সরি। বড় চাচা তোমাকে ডাকছেন, উনিও কি যেন আনাবেন, তার সঙ্গে দেখা করে যেও। আর দয়া করে এক্ষুনি একটা কাগজে লিখে নাও কি কি আনতে হবে। মহিব আবারও বাথরুমে ঢুকলো। জল চিকিৎসায় চোখের কিছু হয়নি, শেভ করে মোটামুটি ভদ্রস্থ হবার চেষ্টা করা দরকার। তার চোখের এই অবস্থাটির ভাবই লক্ষ্য করেননি। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। মনে হচ্ছে এই বাড়ির কেউ এখন তার দিকে ভালো করে তাকায় না, তাকালেও কিছু দেখে না। বোধহয় সে এইচি ওয়েলসের অদৃশ্য মানব হয়ে যাচ্ছে। একটা পরীক্ষা করা যেতে পারে, সবার সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, অকারণে কিছু কথাবার্তাও বলা হবে। দেখতে হবে যাদের সামনে ঘোরাঘুরি করা হলো তাদের মধ্যে কতজন বলে, আর এই চোখে কি হয়েছে? কেউ বলবে এরকম মনে হচ্ছে না। তফিকুর রহমান দোতলার বারান্দার ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। তার পায়ের পাতা রোদে, তিনি ছায়াতে। পায়ের পাতায় অলিভ অয়েল মাখানো। অলিভ অয়েল সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে পাকে রক্ষা করবে। আবার সূর্যের উপকারী রশ্মি বা যা শরীরে ভিটামিন ডি তৈরি করবে তাকে বাধাগ্রস্ত করবে না। তফিকুর রহমানের হাতে বিজ্ঞানের একটা বই, লেখকের নাম মিশিও কাকু। বইটার নাম হাইপারস্পেস। ভোরবেলায় তিনি ধর্ম এবং বিজ্ঞানের বই পড়েন, রাতে পড়েন বিকল্প চিকিৎসা পদ্ধতি বিষয়ক বই। তফিকুর রহমান সাহেবের বয়স 60-এর উপর। চিরকুমার থাকার কারণে কিংবা নানাবিধ চিকিৎসা পদ্ধতির কারণে চেহারায় বয়সের ছাপ পড়েনি। যুবক বয়সে তিনি যে অত্যন্ত সুপুরুষ ছিলেন তা এখনও বোঝা যায়। নিজের পোশাক আশাক নিয়ে অত্যন্ত সচেতন। এই ভোরবেলাতেও তিনি ইস্ত্রি করা পাঞ্জাবি পরেছেন, নীল পাড়ের ধবধবে সাদা লুঙ্গি, কোলের উপর ঘিয়া রঙের পাতলা মটকার চাদর ফেলে রাখা। এখন আষাঢ় মাস, চাদরের প্রয়োজন নেই। এই চাদরটা তার সাজসজ্জার অংশ। মুহিব বড় চাচার পাশে এসে দাঁড়ালো। তফিকুর রহমান বই থেকে মুখ না তুলেই বললেন, গুড মর্নিং, তোর খবর কি? মুহিব বলল, আমার খবর ভালো না। আপনি আমাকে ডেকেছেন? না তো, ভোরবেলাটা আমি একা থাকতে পছন্দ করি, কাউকে ডাকাডাকি করি না। মুহিব বলল, বড় ভাবির কাছে শুনলাম আপনি ডেকেছেন। তফিকুর রহমান বই থেকে চোখ তুললেন। ইজি চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বললেন, মনে পড়েছে, বড় বৌমাকে বলেছিলাম তোকে খবর দিতে। তুই একবার সময় করে স্বর্ণকারের দোকানে যাবি। আমি রূপা এবং সোনা দিয়ে দুটো হামানদিস্তা বানাবো। কত খরচ পড়বে জেনে আসবি। রূপা সোনা দিয়ে হামানদিস্তা বানাতে হবে কেন? তফিকুর রহমান আগ্রহের সঙ্গে বললেন,
রূপা আর সোনা হলো নন রিঅ্যাক্টিভ মেটাল, নোবেল মেটাল। আমি যেসব ওষুধপত্র বানাচ্ছি তার সঙ্গে নোবেল মেটালের তৈরি হামানদিস্তার কোনো রিয়াকশান হবে না। রূপা নন রিঅ্যাক্টিভ আপনাকে কে বলল? কিছুদিন রেখে দিলেই সিলভার অক্সাইডের কালো আস্তর পড়ে যায়। সোনা দিয়ে বানাতে পারেন, আধ সেলের মতো সোনা লাগবে। 6,000 টাকা করে তোলা, 1,02,1 টাকা লাগবে। বলিস কি? এ তো দেখি বিরাট প্রবলেম। পাথরের হামানদিস্তা ব্যবহার করতে পারেন। পাথর ইনাট বস্তু, পাথর কোনো ফিয়াকশান যাবে না, ঝিম ধরে থাকবে। তফিকুর রহমান উৎসাহের সঙ্গে বললেন, কথাটা ভালো বলেছিস। পাথরের হামানদিস্তার কথা আমার মনেই আসেনি। সোনা রূপা নিয়ে ঘট করছি, তুই খোঁজ নে কীরকম দাম, কোথায় পাওয়া যায়। আচ্ছা, জলপাই পাতার এক্সট্রাক্ট খাচ্ছিস তো? কি মনে হয়, উপকার পাচ্ছিস? বুঝতে পারছি না। বুঝতে পারবি না কেন? শরীরের সতেজ ভাব আসছে না? আসছে মনে হয়। ট্রিটমেন্ট শুরুর আগে একবার লিপিড প্রোফাইল করানো হয়েছে। 1 মাস হবার পর একটা লিপিড প্রোফাইল করাবি। 11টার সঙ্গে মিলিয়ে খাবি। আসলে আমাদের সঙ্গে একজন ফুল টাইম ডাক্তার থাকা দরকার। তোর বন্ধুবান্ধবের মধ্যে ডাক্তার আছে? না, আমার সবাই বেকার বন্ধুবান্ধব। এদের মধ্যে যারা যারা চাকরি পাচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। বেকাররা বেকার ছাড়া অন্য কারোর সঙ্গে মিশতে পারে না। চাকরির ব্যাপারটা মাথা থেকে দূর করে দে। স্বাধীনভাবে কিছু করার চিন্তা ভাবনা কর। 200 বছর ব্রিটিশদের গোলামি করার ফল এই হয়েছে। জাতিগতভাবে আমাদের ডিএনএর ভিতর ঢুকে গেছে যে কোনোভাবে একটা চাকরি করতে হবে। তুই এর ভেতর থেকে বের হয়ে আসার চেষ্টা কর। দেখি কিছু নেই। কনক্রিট চিন্তা ভাবনা করে আমার কাছে আয়। অল্প স্বল্প ক্যাপিটালের ব্যবস্থা করে যাবে। আমার নিজেরও কিছু চিন্তা ভাবনা আছে। বড় চাচা, এখন তাহলে যাই? আচ্ছা যা, জলপাই এক্সট্রাক্টটা খেতে ভুল করবি না। রোজ ভোরবেলা একটা করে ট্যাবলেট। ওষুধটার একটা নাম দেন না কেন? এক্সট্রাক্ট শুনতে যেন কেমন লাগে। তফিকুর রহমান উৎসাহিত গলায় বললেন, ভালো কথা মনে করেছিস। আমিও নাম নিয়ে ভাবছি। কয়েকটা নাম মনে এসেছে, তুইও চিন্তা ভাবনা কর। যেসব নাম মাথায় আসে এটা কাগজে লিখে ফেল, তারপর একদিন বসে নাম সিলেক্ট করে ফেলবো। মহিব বলল, এই মুহূর্তে আমার মাথায় একটা নাম ঘুরঘুর করছে, জলপাই বটিকা। নামটা আপনার কাছে কেমন লাগছে? তফিকুর রহমান মুখের সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল। তিনি কড়া গলায় বললেন, জলপাই বটিকা মানে? মহিম মিনমিন করে বলল, দেশি ওষুধের দেশি নাম। তফিকুর রহমান গম্ভীর গলায় বললেন, তার কথার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই পুরো ব্যাপারটা খুব হালকাভাবে দেখেছিস। আমি অ্যানয়েড বোধ করছি। আমি 8-10টা পেনশন খাওয়া মানুষের মতো না। আমি কোনো খেলা খেলছি না। আচ্ছা ঠিক আছে, এখন যা, তোর সঙ্গে পরে এই নিয়ে কথা কওয়া যাবে। মহিব সিঁড়ি দিয়ে নামার সময় বাঁ চোখে একবার হাত দিল। যা ভাবা গেছে তাই। জল চিকিৎসায় উল্টো রিয়াকশান হয়েছে, চোখ আরও ফুলেছে। বড় চাচার চোখে পড়েনি, পড়ার কথাও না। তিনি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না। মহিবের ধারণা তিনি যদি সরাসরি তার মুখের দিকে তাকিয়েও কথা বলতেন তাহলেও চোখে পড়ত না। মহিবের মা মনোয়ারা রান্নাঘরে চুলা থেকে দূরে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে উঁচু জলচৌকিতে বসে আছেন। রান্নাবান্না তদারকির জন্য তিনি অর্ডার দিয়ে জলচৌকিটা বানিয়ে নিয়েছেন। জলচৌকির উপর নারিকেলের ছোবড়ার গদিও আছে। সকালের নাস্তার সময় তিনি এসে জলচৌকিতে বসেন। দুপুরে রান্না না হওয়া পর্যন্ত সেখানেই থাকেন। সব কিছু তার চোখের সামনে হতে হয়। তাওয়া থেকে পরোটা নামানোর সময় প্রতিটি পরোটা তাকে দেখিয়ে নিতে হয়। তিনি সারাক্ষণ নির্দেশ দিতে থাকেন, মতির মা, এর নাম পরোটা ভাজা, 1 পিঠ হয়েছে আর 1 পিঠ কাঁচা, তেল চপচপ করছে। আমার কি তেলের খনি আছে? একটা পরোটার জন্য যে পরিমাণ তেল দিয়েছো, এই তেলে ছোটোখাটো 2টো পরিবারের 1 মাসের রান্না হয়। তোমাকে দিয়ে আমার পোষাবে না মতির মা। তুমি বরং
বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে বাবুর্চির কাজ পাও কিনা দেখো। আমার বাড়িতে তোমাকে দিয়ে হবে না। মনোয়ারার অভ্যাস ঘন ঘন চা এবং জর্দা দিয়ে পান খাওয়া। তার মুখে ময়মনসিংহের স্পেশাল জর্দার পান থাকবে, আর নয়তো চা থাকবে। মুখ কখনো খালি থাকবে না, মাঝে মাঝে দুইটা একসঙ্গে থাকে। গালের এক পাশে পান, জর্দা রেখে দিয়ে অন্য পাশ দিয়ে তিনি নাকি চা খেতে পারেন। তার কোনোই সমস্যা হয় না। তিনি প্রেশারের রুগী। রান্নাঘরে চুলোর গরমে তা থাকা নিষেধ, কিন্তু তিনি থাকবেন এবং তার দুই পুত্রবধূর কারোর না কারোর সঙ্গে একটা ঝগড়ার সূত্রপাত করবেন। এই ঝগড়া তিনি একাই অনেক দূর টেনে নিয়ে যাবেন। রাগ দেখিয়ে দুপুরে ভাত না খেয়ে দরজা বন্ধ করে ঘুমোতে যাবেন। অনেক সাধ্য সাধনা করে সন্ধ্যাবেলায় তার রাগ ভাঙানো হবে। তিনি অবেলায় খেতে বসবেন। ভাত খাবার ঘণ্টাখানেকের মধ্যে তার মেজাজ পুরোপুরি ঠিক হয়ে যাবে। যার সঙ্গে ঝগড়া হয়েছে রাতে, তাকে পাশে নিয়ে ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখতে বসবেন। ডিভিডি প্লেয়ারটা তার মেজো মেয়ে জামাই সৌদি আরব থেকে পাঠিয়েছে। এটা তার শোবার ঘরে টেলিভিশনের সঙ্গে সেট করা। তিনি প্রতি রাতে ঘুমোবার আগে একটা ছবি দেখেন। এই সময় বাড়ির সব মেয়েকে তার পাশে থাকতে হয়। ছবি দেখা তার অভ্যাসের মতো হয়ে গেছে। যে রাতে তিনি ছবি দেখতে পারেন না, সে রাতে তার ঘুম হয় না, প্রেশারের সমস্যা হয়। মুহিব মায়ের খোঁজে রান্নাঘরে ঢুকলো। মুহিবের আসল উদ্দেশ্য তার চোখ ফোড়াটা মার নজরে পড়ে কিনা। মুহিব বলল, মা চা হবে? মনোয়ারা বললেন, না, চুলা দুটোই বন্ধ। তোমার লাগবে কিছু? নিউ মার্কেটে যাব। ভিডিওর দোকান থেকে একটা ছবি নিয়ে আসিস। কি ছবি আনবো? নাম বলো। কয়লা। কয়লা নামে কোনো ছবি আছে কিনা দেখিস তো। বোবার কাহিনী, শাহরুখ খান আছে, মাধুরী আছে, অমরেশ পুরী আছে। সবাই দেখে ফেলেছে, আমার দেখা হয়নি। জর্দা টর্দা কিছু লাগবে না? না, রান্নাঘরে এতক্ষণ থাকবি না। কাজের মেয়েরা রান্নাঘরে থাকে। রান্নার সময় এদের কাপড় চোপড়ের দিকে নজর থাকে না। এই জন্য পুরুষ মানুষের রান্নাঘরে ঘুরঘুর আমার খুবই অপছন্দের। মা, একটু দেখো না, এক কাপ চা দেওয়া যায় কি না। বললাম তো না, একটা কথা 50 বার করে বলতে হবে। মুহিব রান্নাঘর থেকে বের হলো। তার চোখের অবস্থা মনোয়ারার নজরেও পড়ল না। খুবই আশ্চর্যের ব্যাপার। সে কি সত্যি সত্যি ইনভিজিবল ম্যান হয়ে যাচ্ছে? সব বেকার যুবকের ক্ষেত্রেই কি এটা ঘটে? থাকে মানুষ, এক সময় হয়ে যায় ছায়া মানুষ, শ্যাডো ম্যান। খাবার ঘরে ডাইনিং টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। মুহিবের বড় দুই ভাই পাশাপাশি গম্ভীর মুখে বসে আছে। দুজনকেই চরম বিরক্ত বলে মনে হচ্ছে। বড় ভাই তোফাজ্জল করিমের হাতে খবরের কাগজ। খবরের কাগজে আগে কেউ পড়ে ফেললে সে পড়তে পারে না। এই কারণে ইয়াসমিন বাড়িতে খবরের কাগজ আসা মাত্র স্বামীর হাতে তুলে দেয়। সকালবেলার মতো ইয়াসমিনের কাজ শেষ। সে চায়ের কাপে হাতে নিজের ঘরে ঢুকে যায়। সবার নাস্তা খাওয়া শেষ হওয়ার পর বাড়ি যখন নীরব হয়, তখন সে ধীরে সুস্থে নাস্তা খেতে বের হয়। কোনো রকম হইচই ইয়াসমিনের পছন্দ হয় না। তার মাথা ধরে যায়। মেজুভাই মোফাজ্জল করিমের স্ত্রী রোকেয়া সকালটা কাটে অসম্ভব ব্যস্ততায়। রোকেয়ার দায়িত্ব হলো তার দুই মেয়েকে স্কুলে পৌঁছে দেয়া। মেয়ে দুটো যমজ, একজনের নাম ক আর একজনের নাম খ। যমজ মেয়ে হবার সংবাদে খুশি হয়ে মোফাজ্জল করিম দুই মেয়ের এই অদ্ভুত নাম রেখেছে। মেয়ে দুটির জন্ম 21শে ফেব্রুয়ারিতে। সেই হিসেবে নাম দুটির হয়তো বা খানিকটা গুরুত্ব আছে। ক এবং খ দুই বোন স্কুলে যাবার আগে খুব যন্ত্রণা করে। কান্নাকাটি না, হইচই, চিৎকার না, ভারী কোনো কিছু আঁকড়ে ধরে বসে থাকে। কার সাধ্য তাদের ছুটি নিয়ে স্কুলে যায়। ক খ দুই বোনের যন্ত্রণায় বাড়ির সবাই অস্থির। তবে যন্ত্রণার পুরোটাই নীরব যন্ত্রণা। বাড়ির কেউ দুই মেয়েকে কখনো কাঁদতে শোনেনি। মুহিব বসার ঘরে ঢুকতেই মোফাজ্জল ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর ভাবিকে একটু সাহায্য করতো। বিচ্ছু দুটোকে রিকশায় তুলে দে। এরা আমার জীবন নষ্ট করে ফেললো। যে কোনো একদিন দেখবি বাড়িঘর ছেড়ে সুন্দরবনের দিকে হাঁটা দিয়েছি। মুহিব কিছুক্ষণ অপেক্ষা করল।
দুই ভাই সুযোগ দিল তার দিকে ভালো করে তাকাবার। চোখ নিয়ে কেউ কিছু বলে কিনা তা জানার শখ। কেউ কিচ্ছু বলল না। বড় ভাই খবরের কাগজ নিয়ে ব্যস্ত। মেজোজন চামচ দিয়ে ঠ্যান ঠ্যানা পাতলা খিচুড়ি মুখে দিচ্ছে। তার চোখে মুখের ভঙ্গি এরকম যেন চামচে করে ইঁদুর মারা বিষ খাচ্ছে। 9:10 বাজে। মুহিব বসে আছে খায়রুল মিয়ার টি স্টলে, আলমদিনা রেস্টুরেন্টে। পরোটা বুন্দিয়া এবং ডিমের অমলেট দিয়ে সকালে নাস্তা করছে। প্রথম কাপ চা খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে দ্বিতীয় কাপ চা। দ্বিতীয় কাপ চা খাবার ইচ্ছে তার ছিল না, খায়রুল মিয়ার জন্য খেতে হচ্ছে। সে 2 কাপ চা হাতে নিয়ে নিজে এসেই সামনে বসেছে। পানখা কুচকুচি কালো দাঁত বের করে ফ্যাসফ্যাসি গলায় বলল, ভাইজান নেন, স্পেশাল চা, কাঁচা পাত্তি। খায়রুল মিয়া একজন গলাবিহীন মানুষ। তাকে দেখে মনে হয় তার মাথাটা সরাসরি ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক গলার ঝামেলায় যাননি। ছোটবেলায় কি যেন সমস্যা হয়ে ভোকাল কর্ড নষ্ট হয়ে গেছে। তার বেশিরভাগ কথাই অস্পষ্ট। খায়রুল মিয়া এই সমস্যা জানে বলেই প্রায় সব বাক্যই সে 2 বা 3 বার করে বলে। আলমদিনা রেস্টুরেন্টের মুহিব দীর্ঘদিন ধরে চা খাচ্ছে। মানুষটার সঙ্গে মুহিবের ভালো খাতির আছে। খায়রুল নামের মানুষটার পরিশ্রম করার ক্ষমতা এবং ব্যবসা বুদ্ধি দেখে সে মুগ্ধ। ছাপড়া ঘর দিয়ে টি স্টল শুরু করেছিল, তখন সে নিজেই চা বানাতো। আজ সেই টি স্টল হুলুস তুলুস ব্যাপার হয়েছে। বিরাট সাইনবোর্ড, দি আল মদিনা রেস্টুরেন্ট। দুপুরে সেই রেস্টুরেন্টের সিট পাওয়া কঠিন ব্যাপার। আলমদিনার মুড়িঘণ্ট এবং গরুতুনার খ্যাতি ছড়িয়ে পড়েছে। পাশের ঘরটাও খায়রুল মিয়া নিয়ে নিয়েছে। সেখানে বসেছে টেলিফোনের দোকান, টি&টি এবং মোবাইল লাইন। সস্তায় দেশ বিদেশে টেলিফোনের সুযোগ। এর সঙ্গে জেরক্স মেশিন আছে, স্টেশনারি জিনিসপত্র, বই, খাতা, পেন্সিল পাওয়া যায়। খায়রুল মিয়া রেস্টুরেন্ট যেমন চালু, এই দোকানটাও সেরকমই চালু। এখন খায়রুল মিয়ার মাথায় ঢুকেছে শাড়ির দোকান। বেলি রোডে সে একটা শাড়ির দোকান দিতে চাই। খায়রুল বলল, ভাইজানের চোখে কি হয়েছে? মুহিব বলল, জানি না, পোকায় কামড় দিয়েছে। পোকা মাকড় কামড় দিচ্ছে? দিতে পারে। ওষুধপত্র কি দিচ্ছেন? হুম। ব্যথা আছে? ব্যথা? মুহিব জবাব দিল, না। চোখ প্রসঙ্গে এত কথা বলতে তার ইচ্ছে করছে না। খায়রুল তার দিকে ঝুঁকে এসে বলল, শাড়ির দোকানটা নিয়ে চিন্তা নিচ্ছেন কোনো চিন্তা? কি চিন্তা নেব? আপনাকে কি বলেছি? পুরাটা আপনার হাতে দিয়ে দিব। ক্যাপিটাল আমার, ব্যবসা আমার, মাসের শেষে হিসাব নিকাশে নেব। আরে দূর কি জন্য? ব্যবসা কি খারাপ জিনিস? আমাদের নবীজি কি ব্যবসা করেন নাই ব্যবসা আমাদের নবীজি? মহি বিরক্ত গলায় বলল, নবীজির শাড়ির দোকান দেন নাই? মেয়েরা আসবে, গায়ের উপর শাড়ি ফেলে দেখাতে হবে। শাড়ি গায়ে দিলে কেমন লাগবে? 300 শাড়ি নামাবে, কচলাইয়া দেখবে, তারপর না কিনে চলে যাবে পাশের দোকানে। আমি এর মধ্যে নাই। ভাইজান, এইগুলো তো আপনি করবেন না, কর্মচারী এইগুলা করবে। আমি কি করব? আপনি ক্যাশ দেখবেন, ব্যবসা দেখবেন। আমি ক্যাশ বাক্সের সামনে বসে টাকা গুনবো? ভুলে যান। ফট করে নাম বলা ঠিক না। চিন্তা করে তারপরে বলেন চিন্তার প্রয়োজন আছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। দোকান শুরু করতে আমার দেরি আছে, আরও 2-3 মাস লাগবে। আপনি চিন্তা করেন। আপনাকে তো আমি কর্মচারী হতে বলতেছি না, আমি ব্যবসার শেয়ার দিব। চুপ করেন তো দেখি। ফ্যাস করে অনেক কথা বলে ফেলেছেন। আরও কথা বললে গলা পুরোপুরি অফ হয়ে যাবে। নিঃশব্দে চা খান। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছি। কথা বললে আমার ডিস্টার্ব হবে। সিদ্ধান্ত নিতে পারবো না। কি সিদ্ধান্ত সেটা আপনার জানা দরকার নাই। আপনার শাড়ির দোকান বিষয়ক সিদ্ধান্ত না, ব্যক্তিগত ব্যাপার। আমি কি আপনার সামনে থেকে চলে যাব ভাইজান?
যান, চলে যান। খায়রুল মিয়া উঠে গেল। হাসান ঘড়ির দিকে তাকালো, 9:30 বাজে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়ে নিতে হবে, হাতে সময় নেই। সিদ্ধান্ত 1, ইলিশ মাছ কেনার জন্য নিউ মার্কেটে যাওয়া যাবে না। ইলিশ মাছ কিনতে গেলে যথাসময়ে চাকরির ইন্টারভিউতে হাজির হওয়া যাবে না। সিদ্ধান্ত 2, ইলিশ মাছ কাউকে দিয়ে কেনাতে হবে। দায়িত্বটা দিতে হবে খায়রুল মিয়াকে। এই লোকটি নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে। সিদ্ধান্ত 3, যেহেতু মাছ কিনতে যাওয়া হচ্ছে না, হাতে সময় আছে। এই সময়টা আনন্দে কাটানোর ব্যবস্থা করতে হবে। টেলিফোনে নোরার সঙ্গে কথা বলা যায়। তার একটা বিপদ অবশ্যই আছে। নোরা বলে বসতে পারে, কি করছো, এক্ষুনি চলে আসো তো। নোরা বললে অবশ্যই সব ফেলে দিয়ে চলে যেতে হবে, ইন্টারভিউ দেওয়া হবে না। তখন মনে হবে কিসের ইন্টারভিউ, কিসের কি। মুহিব ভুরু কুঁচকে আছে। সে যে গভীর চিন্তায় ডুবে আছে, এটা তার লক্ষণ। তার বুকে ধুকধুক শব্দ হচ্ছে। ধুকধুক শব্দ নিশ্চয়ই সারাক্ষণ তার বুকে হচ্ছে, কিন্তু সে শুনতে পায় শুধু যখন তার ভুরু কুঁচকে থাকে। ব্যাপারটা কি শুধু তার একার ক্ষেত্রে ঘটে, না সবার ক্ষেত্রে ঘটে? দি আল মদিনা রেস্টুরেন্টের মালিক খায়রুল মিয়ার বুকও কি গভীর চিন্তার সময় ধুকধুক করে? খায়রুল মিয়া তার পাশে রাখা চিলমচিতে পানির পিক ফেলতে ফেলতে বলল, ডিমওয়ালা ইলিশ কিনবেন কি জন্য? ডিমওয়ালা ইলিশের স্বাদ হবে না। মুহিব বলল, স্বাদের দরকার নাই, আমার দরকার ডিম। বড় ভাইজানের খায়েশ হয়েছে, ইলিশ মাছের ডিম খাবেন। তাহলে এক কাজ করি, ধূপখোলার বাজারে ইলিশ মাছের ডিম আলাদা বিক্রি হয়, সেখান থেকে ডিম কিনে আনি, আর আলাদা একটা ডিম ছাড়া ইলিশ কিনি। ডিম আলাদা, মাছ আলাদা, যা ইচ্ছা করেন, শুধু মনে রাখবেন সকাল সকাল বাজার পৌঁছতে হবে। লিস্টে যা যা লেখা সব যেন যায়। আর একটা কথা, আমার সঙ্গে কথা বলার সময় 2-3 বার করে কিছু বলবেন না, শুধু শুধু সময় নষ্ট। আমি আপনার ঠোঁট নাড়া দেখেই বুঝতে পারি কি বলছেন। আপনি যান কই? আমি কোথায় যাই তা দিয়ে আপনার কোনো দরকার নেই, যা করতে বলছি করেন। কাঁচা সুপারি দিয়ে একটা পান খাবেন? হার্টের জন্য ভালো। পান খাবো না, আমার হার্টের ট্রিটমেন্টের প্রয়োজন নেই, হার্ট ভালো আছে। বকরি লাদে ট্রিটমেন্ট চলছে। খায়রুল মিয়া গলা নামিয়ে বলল, ভাইজান, আজ সন্ধ্যার পর কি কোনো কাজ আছে? কেন? আমি যে ফ্ল্যাটটা কিনলাম আপনাকে দেখাতাম, মনে খায়েশ ছিল, দেখি যদি সময় করতে পারি। ফার্নিচার কিনি নাই, আপনাকে সাথে নিয়ে কিনবো। আমাকে সাথে নিয়ে কিনবেন কেন? কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমি বুঝবো না। বুঝেন না ভাইজান, আমি পথের কাঙাল ছিলাম। 50 টাকা ভাড়ার বস্তির ছাপড়ায় থাকতাম। এখন পয়সা হয়েছে, কিন্তু মনের কাঙাল ভাব দূর হয় নাই। দেখি যদি সময় করতে পারি। খুবই খুশি হব ভাইজান, রাতে আমার সাথে খানা খাবেন। কি খাবেন বলেন? খিচুড়ি আর মুরগির ঝালাই করি। মুরগির ঝাল ফ্রাই মজনু বাবুর্চিকে দিয়ে করাবো। একবার খেলে বাকি জীবন আর ভুলতে পারবেন না। বলি মজনু বাবুর্চিকে? বলি ভাইজান, বলি। মুহিব প্রশ্নের জবাব না দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। এখানে থাকা মানে খায়রুল মিয়ার বকবকানি শোনা। সে বকবক করেই যেতে থাকবে। অতি ব্যস্ত মানুষদের বকবক করার স্বভাব থাকে না, এই লোকটার আছে। তার গলা দিয়ে শব্দ বের হয় না, তারপরেও সে কথা বলতেই থাকে। খায়রুল মিয়া টেলিফোনের দোকান থেকে মুহিব নোরাকে টেলিফোন করলো। প্রথমবার রিং হতেই নোরা ধরল। হ্যালো, শব্দটা এত সুন্দর করে বলল যেন এটা কোনো ইংরেজি শব্দ না, এটা বাংলা গানের সঞ্চারী। মুহিব বলল, কি খবর নোরা? নোরা বলল, আপনি কে বলছেন জানতে পারি কি? বুকে ধাক্কা লাগার মতো বাক্য। এখনও কি নোরা তার গলা আলাদা করে চিনতে পারে না, নাকি সে চেনেও ভালো করে চিনতে পারছে না? অবশ্যই এও হতে পারে যে আপনি কে বলছেন জানতে পারি কি বাক্যটি নোরা অভ্যাসবশত বলে, হয়তো খুব ছোটোবেলায় তাকে শেখানো হয়েছে। কেউ টেলিফোন করলে প্রথমেই বলবে, আপনি কে বলছেন জানতে পারি কি? যে টেলিফোন করছে তার পরিচয় জানার পর অন্য কথা বলবে। ছোটোবেলার অভ্যাস এখনও রয়ে গেছে। নোরা, আমি মুহিব। ও আচ্ছা, তুমি কি করছো? কিছু করছি না। নোরা খিলখিল করে হাসতে হাসতে বলল,
আমি কি করছি বলো তো? তুমি কল্পনা করতে পারবে না এমন একটা জিনিস করছি। সেটা কি? নোরা হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, সিগারেট খাচ্ছি। সকালে চায়ের সঙ্গে প্রথম সিগারেট খেয়েছি। এখন তো প্রায় 10টা বাজছে, এর মধ্যে 4টে সিগারেট খেয়ে ফেলেছি। চতুর্থটা এখনো শেষ হয়নি, হতে আছে। মহি বিস্মিত গলায় বলল, সিগারেট খাচ্ছ কেন? খেয়ে দেখছি কেমন লাগে। তেমন কোনো গুড ফিলিং হচ্ছে না, তবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খুব পানির পিপাসা হচ্ছে। এক জগ পানি খেয়ে ফেলেছি, তারপরেও পানির পিপাসা যাচ্ছে না। মহি বলল, সত্যি সিগারেট খাচ্ছ? নোরা বলল, হ্যাঁ, না খেলে মিথ্যে করে কেন বলবো। এই মুহূর্তে আমি কি করছি মন দিয়ে শোনো। আমি ডিভানে শুয়ে আছি, আমার হাতে একটা বই। বইটার নাম ইজি হাইপনোসিস। বাবাকে বলে দিয়েছিলাম আমেরিকা থেকে আসার সময় আমার জন্য মেসমারিজম আর হিপনোটিজমের বই আনতে। বাবা হিপনোটিজমের উপরে 2টো বই এনেছেন। একটা শেষ করে ফেলেছি, দ্বিতীয়টা পড়ছি। 18 পৃষ্ঠা পড়া হয়ে গেছে। হঠাৎ হিপনোটিজমের বই পড়ছো কেন? কী করে মানুষকে হিপনোটাইজ করা যায় এটা শেখার জন্য। পুরোপুরি শেখার পর বিভিন্ন অনুষ্ঠানে ম্যাজিশিয়ানরা যেমন জাদু দেখায়, আমি হিপনোটিজমের খেলা দেখাবো। কোনো একজন দর্শককে স্টেজে ডেকে এনে হিপনোটাইজ করব। তারপর তাকে বলবো, আপনি এখন মানুষ না, আপনি একটা বড় সাইজের কোলা ব্যাঙ। আপনি স্টেজে লাফাতে থাকুন। সে তখন ব্যাঙের মতো লাফাতে লাফাতে স্টেজের এ মাথা ও মাথা যাবে। মজা হবে না? হবার তো কথা। এই শোনো, তুমি যেখানে আছো সেখান থেকে কি আকাশ দেখা যায়? হ্যাঁ, যাই। আকাশে মেঘ আছে? সামান্য, বেশি না। কেন বলো তো? আকাশ যদি খুব মেঘলা হয়ে থাকতো আর ঝুমঝুম করে বৃষ্টি পড়তো, এক্ষুনি বৃষ্টি হবে। এক্ষুনি বৃষ্টি হবে ভাব থাকতো, তাহলে তোমাকে আসতে বলতাম। আকাশে মেঘ জমতে শুরু করেছে, মনে হয় সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। তুমি বললে আমি চলে আসতে পারি, আমার কোনো কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার আছে। আমি এখন গম্ভীর মনোযোগ দিয়ে বই পড়ছি। তবে ঝুমঝুম করে বৃষ্টি হলে অবশ্যই তোমাকে আসতে বলতাম। আচ্ছা শোনো, ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলে তুমি চলে এসো। আসার সময় আমার জন্য 2টো জিনিস নিয়ে আসবে। একটা হচ্ছে লটকন, অবশ্যই লটকন নিয়ে আসবে। আর একটা কি, সিডির দোকানে যাবে, একটা গানের সিডি কিনে আনবে। নাম উড়ালপঙ্খী। সিঙ্গারের নাম বলে দাও। কি আশ্চর্যের কথা, সিঙ্গারের নাম তুমি জানো না? না, তোমার গাও নাকি? হ্যাঁ। কবে বের হয়েছে? গত মাসে। কই, আমাকে তো কিছু বলনি। এটা কি ঢাকপিটি বলার মতো কোনো ঘটনা? এমন তো না। এটা আমার জীবনের প্রথম সিডি। কাসুন্দি আনতে পারবে? কাসুন্দি দিয়ে লটকন মাখিয়ে ভর্তা বানিয়ে খাবো। এখন সব বড় বড় গ্রোসারি শপে পাওয়া যায়। পাওয়া গেলে নিয়ে আসবো। ঝুম বৃষ্টি নামলে তবেই আসবে। খটখটে শুকনোর সময় যদি আসো, তাহলে আমি কিন্তু উপর থেকে নিচেই নামবো না। আমি টেলিফোন রেখে দিচ্ছি। আমার গায়ের উপর সিগারেটের ছাই পড়ে গেছে। সিগারেট খাবার সবচেয়ে বিরক্তিকর অংশ হলো ছাই ঝরা। সায়েন্টিস্টরা এত কিছু আবিষ্কার করেছে, ছাইবিহীন সিগারেট আবিষ্কার করতে পারছে না কেন বলো তো? খট করে শব্দ হলো। নোরা তার অভ্যেস মতো হঠাৎ টেলিফোন রেখে দিয়েছে। মুহিব এখন রিসিভার কানে ধরে আছে, ক্লান্তিকর টুঁটুর শব্দ। মুহিবের মনে হলো সে অনন্তকাল ধরে টেলিফোন ও রিসিভার কানে নিয়ে দাঁড়িয়ে আছে। কান থেকে রিসিভার নামাতে ইচ্ছে করছে না। এখন সে যদি নোরাকে আবারও টেলিফোন করে, নোরা আগের মতোই বলবে, আপনি কে বলছেন জানতে পারি কি? মুহিব যদি তার পরিচয় দেয়, তাহলে সে আবারও উৎসাহের সঙ্গে কথা বলা শুরু করবে। নোরাকে আর একবার টেলিফোন করতে ইচ্ছে করছে, কিন্তু হাতে সময় নেই। ইন্টারভিউ দিতে যেতে হবে। 6-7 জন গম্ভীর এবং বিরক্ত মুখী
মুখের সামনে হাসি হাসি মুখ করে বসতে হবে। বিরক্ত মানুষরা সবাই ভাব করবে তারা সাধারণ কেউ না, তারা অতীশ দীপঙ্কর টাইপ মহাজ্ঞানী। এদের মধ্যে একজন থাকবে চার্লি চ্যাপলিন ধাঁচের, রসিকতা করার চেষ্টা করবে, ফাজলামি করার চেষ্টা করবে, কথা বলবে গ্রাম্য ভাষায়, তার ফাঁকে ফাঁকে হঠাৎ খাঁটি ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরাজিতে কথা বলবে, বোঝানোর জন্য যে আমি একটু আগে গ্রাম্য ভাষায় কথা বলছি, এটা আমার পরিচয় না, গ্রাম্য প্রীতির কারণে কাজটা করেছি। একজন থাকবে যে কোনো প্রশ্ন করবে না, তার কাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ভাব এরকম যে আমাকে প্রশ্ন করার দরকার নেই, মুখের দিকে তাকিয়েই আমি সব কিছু বুঝে ফেলতে পারি। একজন থাকবে বিজ্ঞান মনস্ক টাইপ, বিজ্ঞানের জটিল সব প্রশ্ন করবে যার উত্তর দেওয়া সম্ভব না। উত্তর না পেয়ে সেই কাঁধা মাথা নাড়তে নাড়তে মধুর ভঙ্গিতে হাসবে, হাসি দিয়ে বুঝিয়ে দেবে এখানকার ছেলে মেয়েদের বিজ্ঞানের কিছুই জানে না। এতে সে অত্যন্ত ব্যথিত। মহিব তার 4 বছরের বেকার জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছে, প্রতিটা ইন্টারভিউয়ের একই চেহারা। দায়ানেসি 4 মাস আগে একবার ইন্টারভিউ দিয়েছে, তার দ্বিতীয়বার ডাক পড়েছে। দ্বিতীয়বার ডাকের অর্থ কি এই যে চাকরি হবে? মহিবের তা মনে হয় না। তার ধারণা এই কোম্পানির কোনো কাজকর্ম নেই। কোম্পানির ডিরেক্টররা 4-5 বার করে ইন্টারভিউ নিয়ে কাজ দেখাচ্ছে। প্রথমবারের ইন্টারভিউ মোটেই ভালো হয়নি, সে কোনো প্রশ্নের জবাব পারেনি। এক ভদ্রলোক হঠাৎ জিজ্ঞেস করলেন, মর্মাহত শব্দটার মানে কি? বাংলায় কথা বলার সময় আমরা প্রায়ই বলি এই ঘটনায় আমি মর্মাহত, অথচ সে মর্মে আহত। মর্ম জিনিসটা কি? মহিব শুকনো গলায় বলেছিল, জানি না স্যার। মর্ম কি তুমি জানো না? জি না স্যার। তোমার কোনো অনুমান আছে? তোমার কি মনে হয় মর্ম কি? আমার ধারণা মর্ম হলো মন। মন মানে কি? মহিব অস্বস্তিকর সঙ্গে বলল, মন হলো চেতনা। ইন্টারভিউ বোর্ডের সবাই হো হো করে হাসতে শুরু করলো। তাদের ভাব এরকম যেন জীবনে এত হাসির কথা কেউ কখনো শোনেনি। মহিব বলল, মহিবের নামের অর্থ প্রেমিক। আবারও হাসি শুরু হলো। এখানেই তার ইন্টারভিউয়ের সমাপ্তি। মাঝারি ধরনের ঠান্ডা ঘরে মহিব বসে আছে। ঘরে এসি চলছে, দরজা জানালা সবই বন্ধ। মহিব ছোটোখাটো এক ভদ্রলোকের সামনে বসে আছে। ভদ্রলোকের বয়স 50-এর উপরে বলে মনে হয়, কত উপরে তা ধরা যাচ্ছে না। ভদ্রলোকের চেহারা শান্ত, তাকানোর ভঙ্গি শান্ত। কিছু কিছু মানুষ আছে প্রবল বড় ঝঞ্ঝার সময়ও, যাদের দেখে মনে হয় বেশ শান্তিতে আছেন। ভদ্রলোক ওই টাইপের। তিনি সম্ভবত মহিবের ইন্টারভিউ নেবেন। এই ভদ্রলোক কি প্রথম ইন্টারভিউয়ের সময় ছিলেন? মহিব মনে করতে পারছে না। মনে হয় ছিলেন না, থাকলে চেহারা মনে থাকতো। মহিবের সামনের ভদ্রলোক রিভলভিং চেয়ারে বসে আছেন। যারা রিভলভিং চেয়ারে বসে তারা সারাক্ষণই চেয়ার নিয়ে কিছু নাড়াচাড়া করে। এই ভদ্রলোক তা করছেন না। প্রশ্ন করবার সময় হয়তো করবেন। মহিব প্রথম প্রশ্নের জন্য অপেক্ষা করছে। ঘরটা বেশি ঠান্ডা, তার রীতিমতো শীত করছে। হয়তোবা বাইরে বৃষ্টি পড়ছে। বাইরের আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে এসি বসানো ঘর বরফ শীতল হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানতে পারলে ভালো হতো। ঝুম বৃষ্টি হলে যেতে হবে নোরার কাছে। মহিবের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ইন্টারভিউ শেষ করে ঘর থেকে বের হয়েই সে দেখবে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, রাস্তায় হাঁটু পানি। যদি সেরকম হয়, সে যে কাজটা করবে তা হলো রিক্সা নিয়ে উদ্যানে চলে যাবে। সেখানে কদম ফুল বিক্রি হয়। নোরার জন্য কিছু কদম ফুল কিনতে হবে, সিঁড়ি কিনতে হবে। সিঁড়ির নাম উড়ালপঙ্খী। রাতে বাসায় ফিরতে তার দেরি হবে। খবরটা জানিয়ে দেওয়া হয়েছে। মা ছটফট করতে থাকবে ছবির জন্য। ছবির নাম কয়লা। আপনার চোখে কি হয়েছে? মহিব অন্য কিছু ভাবছিল বলেই হয়তো প্রশ্নে চমকে গেল।
তার বুক ধড়ফড় করে উঠল। মনে হলো প্রশ্নটা খুবই কঠিন। এত কঠিন প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। তার চোখ যে ফুলে বন্ধ হয়ে আছে এটাও তার মনে ছিল না। মুহিব হড়বড় করে বলল, স্যার চোখে কি হয়েছে আমি জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। চোখ ওঠেনি তো? বুঝতে পারছি না স্যার। ভদ্রলোক রিভলভিং চেয়ার সামান্য ঘোরালেন, শান্ত গলায় বলেন, 1971 সনে সারা বাংলাদেশে চোখ ওঠার রোগ হয়েছিল। এমন কোনো মানুষ ছিল না যার এই রোগ হয়নি। রোগটার নাম দেয়া হয়েছিল জয় বাংলা রোগ। এখন প্রায়ই হয়েছে এই রোগে আক্রান্ত পাকিস্তানি মিলিটারিও চোখ লাল করে তাকিয়ে আছে। মুহিব চুপ করে আছে। এই গল্পটা শুনে তার কি রিয়াকশন হওয়া উচিত সে বুঝতে পারছে না। মুহিব বলল, স্যার আমার জন্ম 1971 পরে, সেটা জানি। জন্ম তারিখ অ্যাপ্লিকেশন ফর্মে লেখা আছে। আমি আপনার ফাইল পড়ে দেখলাম। আমার কোনো প্রতিভা নেই, আমি প্রতিভাশূন্য মানুষ। আপনার কি সত্যিই ধারণা আমার কোনো প্রতিভা নেই? জি স্যার, আমার নিজের এবং আমার বন্ধুবান্ধবদের আমার সম্পর্কে এই ধারণা। চাকরি করার জন্য প্রতিভার দরকার হয় না স্যার। কিসের দরকার হয়? বুদ্ধির। বুদ্ধি আছে? জি স্যার আছে। আমরা দুজনকে রিক্রুট করেছি, একজন ছেলে একজন মেয়ে। আপনি দুজনের মধ্যে একজন। কী কারণে আপনাকে রিক্রুট করা হয়েছে সেটা অনুমান করে বলুন, দেখি আপনার বুদ্ধি আছে কি না। মুহিব সহজ ভঙ্গিতে বলল, আমাকে চাকরি দেবার আলাদা কোনো কারণ নেই। আমার ধারণা আমাকে আপনারা নিয়েছেন কারণ আমার চেহারা সুন্দর। আপনার ধারণা ঠিক আছে, আপনার বুদ্ধি ভালো। অফিসে কিছুক্ষণ অপেক্ষা করুন। ভদ্রলোক হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছেন। মুহিবের ইচ্ছে করছে হ্যান্ডশেক না করে ভদ্রলোকের পা ছুঁয়ে সালাম করতে। মুহিব ম্যানেজার সাহেবের ঘরে বসে আছে। এই ঘরের বড় বড় জানালা খোলা, পর্দা একপাশে টেনে দেওয়া। দোতলার এই ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে। তার সময় কাটছে না। ম্যানেজার ভদ্রলোক স্বল্পভাষী, একবার শুধু বললেন, আপনি কবে জয়েন করবেন? মুহিব বলল, জানি না। ব্যাস এই পর্যন্তই কথা। এই সময় চায়ের কথা বলতে ইচ্ছে করছিল তার। মুই ভেতরে ভেতরে টেনশন বোধ করছে। তার মনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে পেতে বৃষ্টি থেমে যাবে। আকাশে অবশ্যই ঘন কালো মেঘ এখনও আছে। যেভাবে বৃষ্টি পড়ছে, দক্ষিণের সমুদ্র থেকে মেঘের সাপ্লাই যদি ঠিক থাকে তাহলে বৃষ্টি আরও ঘন্টা 2 থাকবে। রাতে দেখা স্বপ্নটা মনে পড়ছে। তার মানে দুপুর হয়ে গেছে। রাতের স্বপ্ন তার সব সময় দুপুরে কেন মনে পড়ে? ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে জেনে নেবে। মুহিব অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিল। অতি দ্রুত চোখ বুলালো। অবিশ্বাস্য মনে হচ্ছে। বেসিক পে 10,000 টাকা, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স সব মিলিয়ে 15,600। প্রবেশনারি পিরিয়ড পার করলে রেগুলার পে স্কেল শুরু হবে। রেগুলার পে স্কেলটা কত? প্রবেশনারি পিরিয়ডটাই বা কত দিনের? মুহিব জানালা দিয়ে তাকালো। বৃষ্টি পড়া এখনো বন্ধ হয়নি। নোরার বাড়ির গেটের দারোয়ানের নাম ইস্কান্দার। নোরা এই নাম সংক্ষেপ করে নিয়েছে। সে ডাকে ইস। ইস্কান্দার থেকে ইস্কান্দার। নোরা যখন বলে, ইস ভাই ছুটি চলে যান, খুব ঠান্ডা দেখে 1 বোতল স্প্রাইট নিয়ে আসুন। গেট খোলা থাকুক, 5 মিনিটের বেশি তো আপনার লাগবে না। এই 5 মিনিটে ভয়ঙ্কর কিছু ঘটনার সম্ভাবনা কম। ইস ভাই নিতান্তই অনিচ্ছার সঙ্গে যায়। ইস ভাইয়ের বয়স 60-এর কাছাকাছি। দীর্ঘ 30 বছর সে নোরাদের বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে। গেট থেকে সামান্য দূরে গেলে সে মনে হয় অস্থির বোধ করে। তুমুল বৃষ্টির মধ্যে মুহি বেশি উপস্থিত হলো। ইস্কান্দার তাকালো, রাগী গলায় বলল, আমার ইস ভাইয়া ডাকবেন না। আমার পিতামাতা আমার একটা নাম দিয়েছেন। ইস্কান্দার মুহিবের উপর থেকে মুখ ফিরিয়ে বলল, গেট খোলা যাবে না। যাবে না কেন? আপা বাড়িতে নেই। মুহিব পরিষ্কার বুঝতে পারছে এটা একটা মিথ্যে কথা। উনি আছেন, ওনাকে খবর দিন। মুহিবের ধারণা ছিল এই কথায় দারোয়ানের হুঁশ হবে, সে গেট খুলে দেবে। মুহিবের বুক ঈষৎ কেঁপে গেল। সত্যি কি নোরা বাড়িতে নেই? দারোয়ান কি নোরার বাবাকে খবর দিতে গেছে?
মুহিবের হাতে 7টা দোলন চাপা। প্রবল বৃষ্টিতেও ধবধবে সাদা ফুলগুলি কিচ্ছু হয়নি। দারোয়ান ফিরে এসেছে, গেট খুলছে। তার চোখ মুখ কঠিন হয়ে আছে। সে মুহিবের দিকে না তাকিয়ে বলল, আসেন, বড় সাহেব আপনাকে যেতে বলেছেন। নোরার বাবার সঙ্গে মুহিবের কখনো দেখা হয়নি। ভদ্রলোকের এমন অবস্থা যে 12 মাসের ভেতর 13 মাসই থাকেন দেশের বাইরে। 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচির মতো অবস্থা। মাঝে মাঝে মেয়েকে ছবি পাঠান, ছবির পিছনে ছবি সম্পর্কে বর্ণনা থাকে। নোরার বাবা নাজমুল করিম সাহেব মুহিবকে দেখে চিন্তিত গলায় বললেন, এ কি, তোমার কি অবস্থা? কতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছ? দাঁড়াও দাঁড়াও, আমি টাওয়াল নিয়ে আসি। আগে মাথাটা মোছো। ইস্কান্দার আমাকে বলেছে তুমি নোরার বন্ধু, তোমার সঙ্গে আলাপ পরিচয় করব। তার আগে ভেজা কাপড় বদলাও। একেবারে নতুন, ব্যবহার করা হয়নি এমন এক সেট কাপড় দিলে তোমার কি পরতে আপত্তি আছে? মুহিবের অদ্ভুত লাগছে। সে বসে আছে নোরার বাবার পাশে। তার গায়ে এই ভদ্রলোকের পায়জামা পাঞ্জাবি। তোমার নাম মুহিব? জি স্যার। স্যার বলছো কেন? মুহিব হকচকিয়ে গেল। আসলেই তো সে স্যার কেন বলছে? ইন্টারভিউ দিয়ে অভ্যাস হয়ে গেছে বলেই কি স্যার বলছে? নাকি ভদ্রলোকে তাদের কলেজের কোনো স্যারের মতো লাগছে? একজনের সঙ্গে অবশ্য মিল আছে। গল্প করার জন্য খুব আগ্রহ নিয়ে এগিয়ে যেতেন। মুহিবের সঙ্গে একদিন দেখা। তিনি হাসি হাসি মুখে এগিয়ে এলেন, কেমন গলায় বললেন, তোমার নাম মুহিব না? মুহিব বলল, জি স্যার, সেকেন্ড ইয়ার। জি স্যার। রোল 33? জি স্যার। দেখেছ, সব মনে আছে। পাগলদের কিছুই মনে থাকে না। আমার সবই মনে থাকে। ভালো আছো বাবা? জি স্যার। আমাকে এক সিসি সেন্ট কিনে দিতে পারবে? অন্য কিছুর অভাব বোধ করছি না। কাপড় ছাড়া ঘুরে বেড়াচ্ছি, তাতেও তেমন অসুবিধা হচ্ছে না। তবে সেন্টের অভাবটা খুব বোধ করছি। স্যার, আমি এক্ষুনি সেন্ট কিনে নিয়ে আসছি। আমি তো সবসময় হাঁটাহাঁটির মধ্যে থাকি, আমাকে খুঁজে নাও পেতে পারো। সেন্টটা কিনে তুমি আমার মার হাতে দিয়ে এসো। বাসা চেনো তো? বকুল গাছওয়ালা বাড়ি। জি স্যার, চিনি। নোরার বাবা বললেন, কি চিন্তা করছো? মুহিব চমকে উঠলেন। আসলে সে তো এতক্ষণ তার সেই কলেজের স্যারের চিন্তাই করছিল। তিনি হাসি মুখে বললেন, নোরা হঠাৎ করে বলল, ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবে, তার খুব মজা হবে। তুমি আমার মেয়ের বন্ধু, তার নেচার তো জানোই। যেই তার মাথায় চিন্তাটা এলো অমনি টেলিফোন করে বন্ধু বান্ধব জোগাড় করলো, মাইক্রো বাস নিয়ে বের হয়ে গেল। তোমাকে টেলিফোন করেননি? জি না। তোমার হাতের ফুলগুলি দোলন চাপা না? জি। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমি আমার মেয়ের নাম দোলন চাপা রাখতে চেয়েছিলাম। মেয়ের মা বলল, দোলন চাপা শুনলেই কবি নজরুলের বইয়ের কথা মনে হবে। সঙ্গে সঙ্গে চোখে ভাসবে কবির ঝাঁকড়া চুল ভর্তি ছবি। আমি ডাকবো আমার মেয়েকে, চোখে ভাসবে কবি নজরুলের ছবি? তা হবে না। শেষে ডিসিশন পাল্টে ইবসেনের চরিত্রের নামে নাম রাখা নোরা। নোরা নামটা তোমার কেমন লাগে? সুন্দর। নোরা সুন্দর? দোলন চাপার মতো সুন্দর না? হ্যাঁ, দোলন চাপার মতো সুন্দর। নোরার আর একটা খাস বাঙালি নাম আছে, সেটা জানো? গানের ক্যাসেট বা সিডি যা বের হয় সেখানে তার বাংলা নামটা থাকে। জানো বাংলা নামটা? জি, চন্দ্রাবতী। চন্দ্রাবতী নামের অর্থ জানো? জি না। চন্দ্রাবতী নামের অর্থ হলো চাঁদের সখী। নোরা একটা আরবির নামও আছে। আরবি নামটা আমার মা রেখেছিলেন, ওয়ামিয়া। এই নামের অর্থ হলো বৃষ্টি। মুহিবের ঝিমুনি ধরে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, ঘর অন্ধকার। মুহিবের ধারণা কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়বে। মুহিব। জি। তুমি করো কি? পড়াশোনা? পড়াশোনা শেষ করেছি, আমি বেকার। ও আচ্ছা। মুহিবের মনে হলো সে নিজের ঘুমের মধ্যে কথা বলছে। সে বেকার না, তার পকেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, ভিজে ন্যাদনাতে হয়ে গেছে। তাতে কি? সে কি ভুলটা শুদ্ধ করবে? মুহিব। জি স্যার। নোরার বন্ধু বান্ধবদের আমি খুব পছন্দ করি। কেন জানো? জি না।
পছন্দ করি কারণ বেশিরভাগ সময় আমি দেশের বাইরে থাকি। নোরাকে ঘিরে একগাদা বন্ধুবান্ধব আছে, এটা ভেবে নিশ্চিন্ত বোধ করি। আমি কি বলার চেষ্টা করছি বুঝতে পারছো? জি পারছি। তোমাদের বাসা কোথায়? ঝিকাতরা। নিজেদের বাড়ি? আমার বড় চাচার বাড়ি। সবাই একসঙ্গে থাকি। ভালো তো, জয়েন্ট ফ্যামিলি উঠেই গেছে। বাবা মা বেঁচে আছেন? জি। শুনতেই তো ভালো লাগছে। মুহিব ঘুম ঘুম গলায় বলল, বাবা আমাদের সঙ্গে থাকেন না, আলাদা থাকেন। কেন? ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। উনি এখন আর আমাদের পরিবারের সদস্য না। বলতে বলতে মুহিব আরামে ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, এই গল্পটি আজ এখানেই শেষ হলো। এর পরের পর্ব আপনারা শুনতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। খুব তাড়াতাড়ি তাহলে দিয়ে দেব। আজ আসি, নমস্কার।